সুধী দর্শক, আমি ডক্টর মোহাম্মদ হুসাইন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। আপনারা সবাই কোভিড ভ্যাকসিন নিয়ে ব্যস্ত। আমরা প্রতিদিনই কল পাচ্ছি যে আমি কি কোভিড ভ্যাকসিন দিব না দিব না, আমার বাবা মা অসুস্থ, বাবা মা ক্যান্সারে আক্রান্ত, বাবা মা ডায়াবেটিস হাইপারটেনশন, দিবে কি দিবে না। তো এই বিষয়টি নিয়েই আমি আজকে আপনাদের সামনে কথা বলবো, কারা কোভিড ভ্যাকসিন পাবেন আর কারা কোভিড ভ্যাকসিন পাবেন না, আর কারা মাঝখানে আছেন যে কোভিড ভ্যাকসিন দিতেও পারবেন, সার্টেন কন্ডিশনের কারণে কোভিড ভ্যাকসিন দিতে পারবেন না। তো আজকে এই ভিডিওটাতে আমি বলবো কারা কোভিড ভ্যাকসিন দিতে পারবেন, কাদের জন্য কোভিড ভ্যাকসিনটা জরুরি। এর পরের ভিডিওতেই আমি বলবো কারা কারা কোভিড ভ্যাকসিন দিতে পারবেন না। তো আমাদের সাথেই থাকবেন আশা করি। তাহলে দেখুন, প্রথমে দেখুন, যারা এল্ডারলি পিপল, বয়স যাদের বেশি 60, 70, 80s, তারা কোভিড ভ্যাকসিন পাওয়ার উপযুক্ত, কারণ তাদের ইমিউনিটি অনেক লো। ইমিউনিটি লো থাকার কারণে তারা কুইকলি কোভিডে আক্রান্ত হয়ে তারা মারাত্মক অবস্থার সম্মুখীন হতে পারেন। তারপরে যাদের কঠিন অনেক ক্রনিক রোগ থাকে, যেমন ডায়াবেটিস অনেকের থাকে, হাইপারটেনশন থাকে, হাই কোলেস্টেরল থাকে, তারপরে হাইপোথাইরয়েডিজম, ওবেসিটি, ক্যান্সার, স্টেবল ক্যান্সার, তারা কিন্তু কোভিড ভ্যাকসিন দিতে পারবে এবং তাদের জন্যই রেকমেন্ডেশন কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে। তারপরে অনেকে প্রশ্ন করতে পারেন, দেখেন আমি তো প্রেগন্যান্ট হতে চাই, গর্ভবতী হতে চাই, তাহলে কি আমি কোভিড ভ্যাকসিন দিতে পারবো? না, আপনি যদি প্রেগন্যান্ট হওয়ার চিন্তা করেন যে আমি গর্ভবতী হব, তাহলে 1 মাস আগেই আপনি 2টো ভ্যাকসিন শেষ করে নেবেন, গর্ভবতী হওয়ার 1 মাস আগে। তাহলে যখন আপনি 2টো ভ্যাকসিন শেষ করবেন, এর 1 মাস পরে গিয়ে আপনি গর্ভবতী হবেন। অনেকে বলে যে আমি তো ফার্স্ট ভ্যাকসিন নিয়েছি, এখন আমি প্রেগন্যান্ট, এখন আমি গর্ভবতী, কি করব? তাহলে আপনাকে ওয়েট করতে হবে, বাচ্চার ডেলিভারি হওয়ার পরে গিয়ে আপনি সেকেন্ড ভ্যাকসিনটা নেবেন। খেয়াল রাখবেন, আপনি যদি ফার্স্ট ভ্যাকসিন নেওয়ার পরে প্রেগন্যান্ট হয়ে যান, তাহলে আপনি বাচ্চার ডেলিভারি হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। থার্ড থিং হচ্ছে, আপনি ব্রেস্ট ফিড করাচ্ছেন। অনেকে বলবে যে আমি তো ব্রেস্ট ফিড করাচ্ছি, আমি কি ভ্যাকসিন নিতে পারবো? রেকমেন্ডেশন ইন জেনারেল, উই হ্যাভ টু ফলো দ্য ল অফ দ্য কান্ট্রি। যদি অনেকে বাংলাদেশে থাকেন, বাংলাদেশের যেটা ল আমাকে ফলো করতে হবে। বাংলাদেশে বলা হচ্ছে যারা প্রেগনেন্ট তারা ভ্যাকসিন, যারা ব্রেস্ট ফিড করাচ্ছেন দেবেন না। বাট ইউএসএতে বলা হচ্ছে যদি আপনি ব্রেস্ট ফিড করান, তাহলে আপনি 4 to 5 days ব্রেস্ট ফিডিংটা বন্ধ রাখতে পারেন ভ্যাকসিন দেওয়ার পরে। আর যদি এতেও আপনার অসুবিধা হয় বন্ধ রাখার ক্ষেত্রে, আপনি বন্ধ রাখার কোনো দরকার নাই। যেমন কোভিড দ্বারা ইনফেকশন হলে, কোভিডে আক্রান্ত হলে আপনি ব্রেস্ট ফিড করাতে পারবেন বাচ্চাকে, তেমনি কোভিড ভ্যাকসিন নেওয়ার পরেও আপনি বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে পারবেন। বাট মোর কশাসলি আমরা 4 to 5 days ব্রেস্ট ফিডিংটা বন্ধ রাখার জন্য রেকমেন্ড করি। তারপরে যাদের বয়স 16 and above, তারা ফাইজারের ভ্যাকসিন দিতে পারবেন। যাদের বয়স 18 and above, তারা মডার্নার ভ্যাকসিন দিতে পারবেন। বাংলাদেশে যদি থাকেন, তাহলে উই হ্যাভ টু ফলো দ্য ল্যান্ড, রুল অফ দ্য ল্যান্ড। যেমন অ্যাভারেজ 18-এর উপরে হলে আপনারা ভ্যাকসিনের জন্য অ্যালাউ করতে পারে, সরকার অ্যালাউ করবে 18-এর উপরে গেলে বয়স। তারপরে দেখেন, কেউ যদি প্রশ্ন করেন যে আমি কোভিডে আক্রান্ত, এক সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে আমি চেক করেছিলাম আমার কোভিডে আক্রান্ত, এখন আমি আবার অ্যান্টিবডি চেক করে এসেছি, আমার অ্যান্টিবডি ডেভেলপ করেছে, আমি কি কোভিড ভ্যাকসিন দিতে পারবো? ইন জেনারেল আমরা ডেফার করি, আমরা বলি যে আপনি 3 মাস অপেক্ষা করেন, 3 মাস পরে গিয়ে আপনি কোভিড ভ্যাকসিনটা দিবেন। কিন্তু যদি আপনি 3 মাসের ভিতরে কোভিড ভ্যাকসিনটা নিয়ে নেন, আপনার কোনো ক্ষতি হবে না। আমরা 3 মাস অপেক্ষা করতে বলি এই জন্য, কারণ কোভিড ভ্যাকসিন এখন শর্টেজ মার্কেটে। যদি কোভিড ভ্যাকসিন আপনার যেহেতু অলরেডি অ্যান্টিবডি আছে, 3 মাসেরও বেশি থাকতে পারে অ্যান্টিবডি, বাট 3 মাস বলি কারণ আরেকজনকে সুযোগ দেন এই অ্যান্টিবডিটা ডেভেলপ করার জন্য।
আর যদি কেউ অ্যান্টিবডি ট্রিটমেন্ট নিয়ে আসেন হসপিটাল থেকে অথবা প্লাজমা ট্রিটমেন্ট নিয়ে আসেন হসপিটাল থেকে আফটার কোভিডে আক্রান্ত হওয়ার পরে, তাদের জন্য আমরা বলি 3 মাস আপনি কোনো ভ্যাকসিন, কোভিড ভ্যাকসিন নেবেন না। কারণ হচ্ছে আপনি যদি কোভিড ভ্যাকসিন নেন আর আপনি অ্যান্টিবডি ট্রিটমেন্ট নিয়ে আসেন, তাহলে এখানে একটা ইন্টারঅ্যাকশন হবে আপনার ভ্যাকসিন এবং অ্যান্টিবডির সাথে, তখন ভ্যাকসিনের এফিকেসিটা কমে যাওয়ার সম্ভাবনা বেশি। যার কারণে আমরা বলি যদি এই ধরনের সিচুয়েশন হয় আপনি 3 মাস পরে দিবেন। এখানে একটু কনফিউশন থাকে অনেকের মধ্যে, অনেকে বলে যে আমি কোভিডে আক্রান্ত, আমি কি দিতে পারবো? এটা আসলে 3 মাস বলি এই জন্য আরেকজনকে সুযোগ দেওয়ার জন্য, যেহেতু ভ্যাকসিন অ্যাভেলেবল নাই এখনো, কিন্তু দিলে কোনো অসুবিধা হবে না। আরেকটা কোশ্চেন হচ্ছে, অনেকে বলে যে আমি ভ্যাকসিন দেওয়ার আগে কি কোনো মেডিসিন খেয়ে নিতে পারবো? প্যারাসিটামল, টাইলেনল, নাপা এই জাতীয় ওষুধ কি আমি খেয়ে নিতে পারবো? অথবা ভ্যাকসিন দেওয়ার মুহূর্তে আমি কি একটা মুখে দিয়ে দিতে পারবো? না, ভ্যাকসিন দেওয়ার আগে, আগের দিন অথবা ভ্যাকসিন দেওয়ার সময় আপনি এই ধরনের কোনো ওষুধ খাওয়া ঠিক না। কারণ এই ধরনের ওষুধে ড্রাগ ভ্যাকসিন ইন্টারাকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং ভ্যাকসিনের এফিকেসি কমে যাবে। এর মানে এই না যে আপনি ভ্যাকসিন দিচ্ছেন, খেয়ে গেছেন, একবার দিয়েছেন, আপনার ভ্যাকসিন কাজ করবে না, না তা না, এফিকেসিটা একটু কমবে, বাট আপনার ভ্যাকসিন আবার দেওয়া লাগবে না পুনরায়। আর যদি আপনার জ্বর উঠে, ব্যথা আসে, এটা স্বাভাবিক আসবেই, 80 to 90% কেসে আসেই, পেইন, ফিভার, মাসল পেইন, হেডেক, এগুলো হলে আপনি টাইলেনল, নাপা, প্যারাসিটামল এই জাতীয় ওষুধ খেয়ে নিতে পারবেন। এখন আসুন আরও কিছু কিছু ক্ষেত্রে আমরা কখন অ্যালাউ করি আর কখন অ্যালাউ করি না। যাদের বয়স এল্ডারলি এবং ইমিউনোসাপ্রেসড, যারা খুবই ইমিউনোলজিক্যালি খুবই খারাপ সিচুয়েশন, পেলিয়েটিভ কেয়ারে আছেন, যারা ইমিউনোথেরাপি মেডিকেশন নিতেছেন এবং স্টেবল কন্ডিশনে আছেন, যদি আপনি স্টেবল কন্ডিশনে থাকেন তাহলে অ্যালাউড। আপনি স্টেবল আছেন, হরমোন থেরাপি, যেমন অনেকে ব্রেস্ট ক্যান্সার, হরমোন থেরাপি, ট্যামক্সিফেন নিতেছেন অথবা অ্যারিমিডেক্স নিতেছেন, ইজ স্টেবল কন্ডিশন, ক্যান্সার স্টেবল, ইউ ক্যান টেক দ্য ভ্যাকসিনস। তারপরে অনেকে বলে যে আমার তো অ্যালার্জি আছে, ধুলাবালিতে অ্যালার্জি, ডাস্টে অ্যালার্জি, তারপরে হলো মাইল্ড অ্যালার্জি, ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যালার্জিজ অ্যান্ড অয়েল কন্ট্রোলড অ্যাজমা, আমার অ্যাজমা আছে, অ্যাজমা এখন কন্ট্রোলে আছে, ইউ ক্যান টেক ভ্যাকসিনস, ইউ ক্যান টেক কোভিড ভ্যাকসিনস উইদাউট এনি হেসিটেশনস। তারপরে আপনার যদি, যেমন অনেকে অ্যাসপিরিন খায়, আইবুপ্রোফেন খায়, আর অনেক মেডিকেশন নেয়, যদি আপনার মেডিকেশনে কোনো অ্যালার্জি না থাকে, আইবুপ্রোফেনে অ্যালার্জি না থাকে, অ্যাসপিরিনে অ্যালার্জি না থাকে, টাইলেনলে কোনো প্রবলেম না থাকে, আপনি ভ্যাকসিন দিতে পারবেন। তারপর অনেকে বলে যে আমি কি ভ্যাকসিন দেওয়ার আগে একটু টেস্ট করে নেওয়া উচিত বা টেস্ট করা উচিত? নো রেকমেন্ডেশনস, কোনো রেকমেন্ডেশন নাই যে আপনি ভ্যাকসিন দেওয়ার আগে আপনি নেজাল পিসিআর সোয়াবটা টেস্ট করবেন অথবা অ্যান্টিবডি টেস্ট করে নেবেন, এটার কোনো রেকমেন্ডেশন নাই। তবে হ্যাঁ, আপনার যদি জ্বর থাকে, কাশি থাকে, ফিভার থাকে, রেকমেন্ডেশন করি আমি যে আপনি সেন্টারে যাবেন না। কারণ আপনার যদি সিমটমস থাকে আপনি তো স্প্রেড করে দিবেন অন্যদেরকে, যারা লম্বা লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে আপনি ইজিলি স্প্রেড করে দিতে পারেন। তাহলে আপনার জ্বর ভালো হোক, কাশি ভালো হোক, তারপরে আপনি ভ্যাকসিনটা দিতে পারবেন। যদি অসুস্থ থাকেন দয়া করে আপনি বাসায় অবস্থান করবেন, ভ্যাকসিন সেন্টারে যাবেন না। অনেকে বলেন ভ্যাকসিন দেওয়ার পর কি আমার মাস্ক পরতে হবে? হ্যাঁ, মাস্ক এক ধরনের ভ্যাকসিনের মতোই কাজ করে। কারণ আপনি যদি কোভিড ভ্যাকসিন দিয়ে থাকেন তাহলেও আপনার অ্যাটাক হতে পারে, কোভিড ভ্যাকসিন দেওয়ার পরেও আপনি তো ক্যারি করতে পারেন, কারণ নোজে, থ্রোটে, হাতে সব জায়গায় আপনার নিয়ে ঘুরতে পারেন। সুতরাং মাস্ক অবশ্যই ইউজ করবেন। কোভিড ভ্যাকসিন দেওয়ার পরে কি আমার কোভিড হতে পারে? হ্যাঁ, কোভিড ভ্যাকসিন দেওয়ার পরে অবশ্যই আপনি অ্যাটাক হতে পারেন, কারণ আপনার হয়তো ইনফেকশন সিভিয়ারিটি হবে না, কারণ আপনার অ্যান্টিবডি থাকবে, কিন্তু আপনার তো ভ্যাকসিন ভাইরাসটা থাকতে পারে, পজিটিভ হতে পারে। আমার একটা পেশেন্টের গত সপ্তাহে ভ্যাকসিন দেওয়ার পরে 10 দিন পরে তার এখন পজিটিভ সিমটমস আছে, তাহলে তার এমনিই তো 10 দিন পরে 50% এফিকেসি আসে। তারপরে সে যদি আগে ইনফেকশন নিয়ে থাকে 2 to 14 days, 2 থেকে 14 দিন তো এটার ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ সুপ্ত অবস্থায় থাকবে।
তার 2 থেকে 14 দিন তো এমনিই এটা থাকতে পারে প্রকাশ না করে। আর ভ্যাকসিন দেওয়ার পরে যদি এটা প্রকাশ পায় তাহলে অনেকে ব্লেম করে যে ভ্যাকসিন দেওয়ার পরে হয়েছে। না, ভ্যাকসিনের আগেই আপনার ছিল। আর যদি হয়েও থাকে এটা তো 50% এফিকেসি আফটার ফার্স্ট ডোজের 10 দিন পরে। সুতরাং ভ্যাকসিন, অনেক সময় আমরা ভ্যাকসিনকে ব্লেম করি, আসলে না, যেটা গাইডলাইন্স যেভাবে বলছে আমরা সেটাকে ফলো করতে হবে। তারপরে আরও কিছু কন্ডিশন, যেমন যারা এইচআইভি রোগী, যাদের CD4 কাউন্ট, একটা লিম্ফোসাইট কাউন্ট আছে ব্লাডে, তারা জানে, যাদের এইচআইভি তারা বুঝতে পারবে, তাদের যদি এটা লেভেলটা 200-এর উপরে থাকে তারা দিতে পারবে ভ্যাকসিন। তারপরে যারা ট্রান্সপ্লান্ট করছে, যেমন অনেকে কিডনি ট্রান্সপ্লান্ট, লিউকেমিয়ার পেশেন্ট, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, আদার সলিড অর্গান ট্রান্সপ্লান্ট যদি করে থাকে, 3 মাসের বেশি যদি হয়ে থাকে ট্রান্সপ্লান্টের, তাহলে তারা ভ্যাকসিন দিতে পারবে। যদি ক্যান্সারটা স্টেবল কন্ডিশনে থাকে, রিমিশন না, অর্থাৎ স্টেবল, কোনো প্রবলেম দিচ্ছে না, অনেক দিন থেকে তার ক্যান্সার, ওষুধ খাচ্ছে, হরমোন থেরাপি নিতেছে, দে ক্যান গেট দ্য ভ্যাকসিন। আর যাদের ক্যান্সার ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে গেছে তারাও ভ্যাকসিন নিতে পারবে। অনেকে দেখবেন যে ওয়ারফারিন খায়, ব্লাড থিনার খায়, তারা নিতে পারবে কিনা জিজ্ঞেস করে অ্যাসপিরিন খায়, অ্যান্টিকোয়াগুল্যান্ট, ফ্লাইভেক্স খায়, ক্লোপিডোগ্রেল খায়, তারাও ভ্যাকসিন নিতে পারবে। যাদের ব্লিডিং ডিসঅর্ডার হিস্ট্রি আছে দে ক্যান টেক দ্য ভ্যাকসিন। যাদের অনেকের প্লেটেলেট কাউন্ট লো, অনেকেরই দেখবেন থ্রম্বোসাইটোপেনিয়া বলে এটাকে, প্লেটলেট কাউন্ট লো থাকে, যদি প্লেটলেট কাউন্ট 50-র নিচে চলে আসে, রেকমেন্ডেশন হচ্ছে তারা ভ্যাকসিন নেবেন না, তারা তাদের ব্লাড স্পেশালিস্টের সাথে, হেমাটোলজিস্টের সাথে যোগাযোগ করবেন অথবা প্রাইমারি কেয়ারের সাথে কথা বলে ডিসিশন নেবেন, বাট রেকমেন্ডেশন হচ্ছে তারা ভ্যাকসিন নেওয়া উচিত নয়। সো এরপরে আমি বলবো কন্ট্রাইন্ডিকেশন, কাদেরই ভ্যাকসিন টোটালি নেওয়া উচিত না। আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে এটা নিয়ে আলাপ করব। আপনারা আমাদের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হবে শীঘ্রই।